গাজা যুদ্ধের দুঃস্বপ্ন, মানসিক যন্ত্রণায় ভুগছেন ইসরায়েলি সেনারা, বাড়ছে আত্মহত্যা। ইসরায়েলি কারাগারে নারীদের উপর ভয়াবহ নির্যাতন, ফিলিস্তিনি বন্দিনীর বর্ণনায় কাঁপছে বিশ্ব। আর যুদ্ধবিরতি কাগজে বাস্তবে চলছে রক্তক্ষয়ী গণহত্যা, গাজায় ইসরায়েলি হামলা থামেনি। ইরাকিদের বাঁচাতে আল কায়েদায় যোগ দিয়েছিলাম, বিস্ফোরক স্বীকারোক্তি সিরিয়া প্রেসিডেন্টের। ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমন্বয় চায় ইরান, নিহতদের প্রতি গভীর শোক। ভেনেজুয়েলা সীমান্তে গেরিলা যুদ্ধের প্রস্তুতি, সেনাবাহিনী মোতায়েন বাড়ালো। এবং রাশিয়া আবার প্রস্তুত, ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার দরজা খোলা। গাজা যুদ্ধের দুঃস্বপ্ন, মানসিক যন্ত্রণায় ভুগছেন ইসরায়েলি সেনারা, বাড়ছে আত্মহত্যা। গাজা যুদ্ধের ভয়াল স্মৃতি যেন ছাড়ছেই না অনেক ইসরায়েলি সেনাকে। কেউ কেউ সেই ট্রমা সামলাতে পারছেন না, কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। 27 বছর বয়সে এক ইসরায়েলি সার্জেন্ট মেজরের গল্প যেন সেই মানসিক যন্ত্রণারই প্রতিচ্ছবি। গাজে আহত হওয়ার পর সেনাবাহিনী ছাড়তে হয়েছে তাকে। 1.5 বছর কেটে গেছে, কিন্তু মাথার ভেতর এখনো বাজে বিস্ফোরণের শব্দ, ভেসে ওঠে যুদ্ধের দৃশ্য। মানসিক শান্তি ফিরে পেতে এখন তিনি ইসরায়েলের মধ্যাঞ্চলের এক খামারে প্রাণী সংস্পর্শে থাকার থেরাপি নিচ্ছেন। হাতে শক্ত করে জড়িয়ে রাখেন একটি সাপ, তার ঠান্ডা স্পর্শে খানিক স্বস্তি পান এই সাবেক সেনা। তিনি বলেন, এখন পাশ দিয়ে যদি কোনো বিমান উড়ে যায় বা কেউ চিৎকার করে, তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমি এখন এই সাপের সঙ্গে আছি। মানসিক স্বাস্থ্য নিয়ে সংবেদনশীলতার কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। ইসরায়েল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই গাজা যুদ্ধের মাঝে চলছে এক ভঙ্গুর যুদ্ধবিরতি, যেটি বহুবারই ইসরায়েল ভেঙেছে। কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসা অনেক সেনার মনে সেই ভয় এখনো দগদগে ঘা হয়ে আছে। বাড়ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, PTSD, উদ্বেগ, বিষণ্ণতার, আত্মহত্যার ঘটনাও। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় 11,000 সেনা মানসিক আঘাতে ভুগছেন। এই সংখ্যা ইসরায়েলে 80 বছরের সামরিক ইতিহাসে এমন আঘাতে আক্রান্ত মোট সেনার 1/3-এরও বেশি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান লিমুর লুরিয়া বলেন, মানসিক আঘাতের প্রভাব কতটা গভীর এখন সবাই বুঝতে পারছে। এর চিকিৎসা দরকার এবং সম্ভব। তিনি আরও জানান, আগের প্রজন্মের সেনারা এখন অনেক সাহায্য নিয়ে লজ্জা পেতেন, কিন্তু বর্তমান প্রজন্ম এখন খোলামেলাভাবে থেরাপি নিচ্ছেন। এই সংকট মোকাবেলায় ইসরায়েল দ্রুত উদ্যোগ নিচ্ছে। শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, আর যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞদের। খুলে দেওয়া হয়েছে সহায়তা হটলাইন এবং অবসরের পর যৌথ থেরাপি সেশনের আয়োজনও চলছে। ইসরায়েলি কারাগারে নারীদের উপর ভয়াবহ নির্যাতন, ফিলিস্তিনি বন্দিনীর বর্ণনায় কাঁপছে বিশ্ব। ইসরায়েলি সেনাদের হাতে যৌন নির্যাতন, অমানবিক অত্যাচার আর অপমান, এই নির্মম অভিজ্ঞতার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে মানবাধিকার মহল। সম্প্রতি মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি নারীবন্দী তার ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন, যা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু। প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস PCHR ওই নারীর জবানবন্দি নথিভুক্ত করেছে। তাতে উঠে এসেছে ইসরায়েলি সেনাদের হাতে ধর্ষণ, জোরপূর্বক নগ্ন করা, ভিডিও ধারণ এবং বিভিন্ন বস্তু ও কুকুর ব্যবহার করে যৌন নির্যাতনের মতো নৃশংস ঘটনার বর্ণনা। 42 বছর বয়সী ওই নারী, যার নাম প্রকাশ করা হয়নি, ছদ্মনাম এনে আর জানান, গত বছরের নভেম্বর মাসে উত্তর গাজার এক তল্লাশি চৌকি পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বন্দিত্বের সময় তাকে কমপক্ষে 4 বার ধর্ষণ করা হয়েছে। এর পাশাপাশি তাকে বারবার মারধর, অশ্লীল গালিগালাজ, বৈদ্যুতিক শক এবং নগ্ন করে ভিডিও ধারণের শিকার হতে হয়। তিনি বলেন, তারা আমাকে কাপড় খুলতে বাধ্য করে, ধাতব টেবিলে হাতকড়া দিয়ে বেঁধে রাখে। এরপর একজন পুরুষ আমাকে ধর্ষণ করে। আমি চিৎকার করলে চোখ বন্ধ করে পিঠ ও মাথায় আঘাত করা হয়। তিনি আরও জানান, ধর্ষণের পর তাকে ঘন্টার পর ঘন্টা একই ঘরে পোশাকহীন ও হাতকড়া পরা অবস্থায় ফেলে রাখা হয়। 3 দিন আটক থাকার সময় 2 দিনই তাকে নগ্ন অবস্থায় রাখা হয়। এক সেনা দরজার ফাঁক দিয়ে তাকে ভিডিও করতে এবং ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার হুমকি দেয়। PCHR জানায়, যৌন সহিংসতা শুধু নারীদের বন্দীদের ক্ষেত্রেই সীমিত নয়। 18 বছর বয়সে এক পুরুষ বন্দী ছদ্মনাম এমএ জানান, গাজার একটি মানবিক সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে তাকে আরও 6 জন বন্দীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়। এরপর ইসরায়েলি সেনারা তাদের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতন চালায়। মানবাধিকার সংস্থাটি বলছে, এই নির্যাতন ইসরায়েলি কারাগারে পদ্ধতিগতভাবে চালানো হচ্ছে, যা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। PCHR আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলের চলমান নির্যাতন, গুম এবং যৌন সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি, গুম হওয়া ব্যক্তিদের অবস্থান প্রকাশ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে সকল কারাগারে প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি আরও সতর্ক করেছে যে, ইসরায়েলি পার্লামেন্টে সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর জীবন এখন আরও বড় ঝুঁকিতে পড়েছে। যুদ্ধবিরতি কাগজে বাস্তবে চলছে রক্তক্ষয়ী গণহত্যা,
গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গাজার যুদ্ধবিরতির যেন কেবল কাগজে লেখা এক প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা 1 মাস আগে যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি, বরং চলছে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন ও হত্যাযজ্ঞ। আল জাজিরা ও এএফপির প্রতিবেদন অনুযায়ী গত 1 মাসে প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি বিমান হামলা, কামান নিক্ষেপ ও সরাসরি গুলি চালানো হয়েছে। এতে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলোর একটি জোট জানায়, আর যুদ্ধবিরতির অধীনে প্রতিশ্রুত খাদ্য সহায়তার মাত্র 1/4 পৌঁছাতে পারছে গাজায়। প্রতিদিনই হামলা, তবু আমেরিকার দাবি আর যুদ্ধবিরতি চলছে। আল জাজিরার তথ্য বলছে, ঘোষিত 31 দিনের মধ্যে 25 দিনই ইসরায়েল হামলা চালিয়েছে। বাকি 6 দিনে কেবল হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে 242 জন ফিলিস্তিনি নিহত এবং 622 জন আহত হয়েছেন। কেবল 19-29 অক্টোবরে নিহত হয়েছেন 154 জন। বাস্তব চিত্র আরও ভয়াবহ। গাজা সুজা এলাকার বাসিন্দা মানার জেন্দিয়া জানান, আর যুদ্ধবিরতির পরও তার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি পরিবার নিয়ে দের আল-বালা এলাকায় আশ্রয় নিয়েছেন। জেন্দিয়া বলেন, আর যুদ্ধবিরতির 2 সপ্তাহ পরে আমাদের আশ্রয়স্থলে বোমা হামলা পড়ে, সেখানে আমার বোন মারা যায়। তিনি আরও জানান, ওর স্বামী যুদ্ধের শুরুতে নিহত হয়েছিল, সন্তানদের একাই বড় করছিল। শহরে হামলা বেড়ে গেলে সে বাচ্চাদের নিয়ে মধ্য গাজায় আশ্রয় নেয়, কিন্তু সেখানেও মারা গেল। এখনও সন্তানদের মা বাবা কেউই নেই। মানারের মতো অনেকেই বলছেন, গণহত্যা শুধু মিডিয়ায় থেমেছে, বাস্তবে নয়। এখনও প্রতিদিন গাজায় গোলাগুলি ও বোমা বর্ষণ চলছে। ধ্বংস হচ্ছে বাড়িঘর, প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। আকাশে উঠছে ড্রোন, বেজে চলেছে আতঙ্ক ছড়ানো সাইরেনের শব্দ। ইসরায়েল অবরোধে খাদ্য ওষুধের সংকটও ভয়াবহ। দিনে গড়ে মাত্র 150টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে পারছে, আর যেখানে চুক্তিতে নির্ধারিত ছিল 600টি। তাছাড়া বেশিরভাগ ট্রাকেই রয়েছে অপ্রয়োজনীয় সামগ্রী, ফলে জরুরি সহায়তা এখনও মারাত্মকভাবে ঘাটতিতে। আর রাফা সীমান্ত এখনও বন্ধ। আহতদের মিশরে নেওয়া যাচ্ছে না। জেন্দিয়া বলেন, তার স্বামী প্রথম বছরের 8টা হত্যাকাণ্ডে নিহত হন, যেদিন প্রাণের লাইনে থাকা সাধারণ মানুষের উপর ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছিল। এখন 3 সন্তানকে নিয়ে তিনি গাজার এক স্কুলে আশ্রিত। তিনি বলেন, আর যুদ্ধবিরতি শুরু হলে ভেবেছিলাম এবার শান্তি পাবো, কিন্তু প্রতিদিন সকালে আবারও বোমা পড়ত। শেষ পর্যন্ত গাজা শহরের কেন্দ্রে পালিয়ে এসেছে, তবুও কোথাও নিরাপত্তা নেই। ইরাকিদের বাঁচাতে আল কায়েদায় যোগ দিয়েছিলাম, বিস্ফোরক স্বীকারোক্তি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা চমকপ্রদ স্বীকারোক্তি দিয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় তিনি আল কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার দাবি, এটি কোনো চরমপন্থী উদ্দেশ্য নয়, বরং ইরাকিদের রক্ষা অভিজ্ঞতা অর্জনের জন্য। তবে আল শারা জোর দিয়ে বলেন, পরবর্তী সময়ে মতবিরোধের কারণে তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এখন আর কোনোভাবেই সেই সংগঠনের সঙ্গে তার যোগাযোগ নেই। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে সিরিয়ার এই প্রেসিডেন্ট বলেন, আমাদের তখন পর্যাপ্ত অভিজ্ঞতা বা সক্ষমতা ছিল না, তাই যেখানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছিল সেখানে গিয়েছিলাম। তিনি আরও জানান, বর্তমানে তিনি সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনর্গঠনে মনোযোগী। গত শনিবার যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম সিরীয় নেতা হিসেবে ইতিহাস গড়েন আল শারা। 10ই নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল শারা বলেন, আল কায়েদা ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এদিকে ইরাকের বিচার বিভাগীয় সূত্র জানায়, আল শারার বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তবে বিশেষজ্ঞদের মতে ইরাকের বর্তমান ক্ষমা আইন তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমন্বয় চায় ইরান, নিহতদের প্রতি গভীর শোক। ভারতে ভয়াবহ বিস্ফোরণ ও পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর এবার একযোগে 2 দেশের প্রতি সহমর্মিতা জানালো ইরান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছে তেহরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 11ই নভেম্বর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ভারতের